দীর্ঘ ১৬ বছর ধরে মুক্তিযুদ্ধ ও মুক্তিযোদ্ধাদের নাম ব্যবহার করে সংগঠনের নিয়ম ভেঙে শত শত কোটি টাকা আত্মসাতের চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে রিচ বাংলার অনুসন্ধানে। মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতিকে ঘিরে এই অনিয়মের কেন্দ্রবিন্দুতে রয়েছেন ভুয়া মুক্তিযোদ্ধা খ্যাত মোর্শেদুল আলম ও তার ঘনিষ্ঠ সহযোগীরা। অভিযোগ রয়েছে, মোর্শেদুল আলমের নেতৃত্বাধীন চক্রটি কিছু অমুক্তিযোদ্ধা এমপি, মন্ত্রী, সচিব, পুলিশ ও উচ্চপদস্থ কর্মকর্তার সঙ্গে আঁতাত করে মুক্তিযোদ্ধাদের জন্য নির্ধারিত ফ্ল্যাট অবৈধভাবে অমুক্তিযোদ্ধাদের বরাদ্দ দিত। পাশাপাশি মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের পুনর্বাসনের জন্য ভূমি মন্ত্রণালয় থেকে বরাদ্দ পাওয়া সম্পদও নিজেদের স্বার্থে ব্যবহারের অভিযোগ উঠেছে। অভিযোগকারী মুক্তিযোদ্ধা রিচ বাংলাকে জানিয়েছেন, বিগত ফ্যাসিস্ট সরকারের মদদে মামলার ভয়, হামলা ও নির্যাতনের মাধ্যমে প্রকৃত সদস্যদের দমন করে এই চক্র দীর্ঘদিন কর্তৃত্ব বজায় রাখে। ফলে বহু আসল মুক্তিযোদ্ধা ও তাদের পরিবার ন্যায্য অধিকার থেকে বঞ্চিত হন। ফ্যাসিস্ট সরকারের পতনের পর সুশাসন প্রতিষ্ঠার প্রক্রিয়ার অংশ হিসেবে পরিস্থিতি সামাল দিতে সমাজসেবা অধিদপ্তর সক্রিয় হয়। এর ধারাবাহিকতায় মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির নির্বাচিত কার্যনির্বাহী কমিটিকে সাময়িকভাবে বরখাস্ত করে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। শুরুতে অবসরপ্রাপ্ত অতিরিক্ত সচিব মোহাম্মদ আবু মাসুদকে প্রশাসক করা হলেও অল্প সময়ের মধ্যে তাকে অব্যাহতি দিয়ে অতিরিক্ত পরিচালক এম মাহমুদুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়। পরে ২১ অক্টোবর ২০২৫ তারিখে তাকেও সরিয়ে বীর মুক্তিযোদ্ধা আবু মোহাম্মদ ইশতিয়াক আজিজ উলফাতকে প্রশাসক নিয়োগ দেওয়া হয়। দায়িত্ব গ্রহণের পর প্রশাসক উলফাতের কয়েকটি পদক্ষেপ নিয়ে সমিতির প্রকৃত মুক্তিযোদ্ধা সদস্যদের মধ্যে তীব্র ক্ষোভ তৈরি হয়েছে। মুক্তিযোদ্ধাদের ভাষ্য অনুযায়ী কোনো আলোচনা ছাড়াই তিনি সমিতির অফিসে তালা ঝুলিয়ে দেন। পরদিন সদস্যদের অফিস কক্ষ থেকে বের করে দিয়ে নিজ প্রধান কর্মকর্তা কক্ষে বসেন এবং দপ্তর হিসেবে ব্যবহৃত ফ্ল্যাট খালি করে অন্যত্র চলে যাওয়ারও নির্দেশ দেন। স্বেচ্ছাসেবী সমাজকল্যাণ সংস্থা সমূহ অধ্যাদেশ ১৯৬১, বিধিমালা ১৯৬২ এবং সংস্থাটির অনুমোদিত গঠনতন্ত্র অনুযায়ী নিয়োগ প্রাপ্তির ৯০ দিনের মধ্যে নির্বাচন আয়োজন এবং প্রতি মাসে অগ্রগতি প্রতিবেদন জমা দেওয়ার কথা। কিন্তু অনুসন্ধানে দেখা যায়, দায়িত্ব গ্রহণের ২ মাস পেরিয়ে গেলেও নির্বাচনের কোনো প্রক্রিয়া শুরু হয়নি। বরং ১৬ নভেম্বর ২০২৫ তারিখে বিজয় রাকিন সিটির ফ্ল্যাটবাসীদের কাছে পাঠানো এক নোটিশে ফ্ল্যাট সংক্রান্ত সব লেনদেন সরাসরি প্রশাসকের সঙ্গে করতে বলা হয়, যা অনুমোদিত গঠনতন্ত্র বা সমাজসেবা অধিদপ্তরের নির্দেশনার সঙ্গে সাংঘর্ষিক বলে অভিযোগ উঠেছে। সবচেয়ে গুরুতর গরমিল দেখা গেছে সমিতির অর্থ পরিচালনায়। প্রাইম ব্যাংকের স্টেটমেন্ট অনুযায়ী ২৮ ডিসেম্বর ২০২৫ এবং ১ জানুয়ারি ২০২৬ এই ২ তারিখে প্রশাসক উলফাত সমিতির হিসাব থেকে মোট ৪০ লাখ টাকা উত্তোলন করেন। সদস্যরা জানান, তারা এই উত্তোলনের বিষয়ে অবগত ছিলেন না। অথচ এর আগে প্রশাসক নিজেই বলেছিলেন, সমিতির অর্থ ব্যয়ের কোনো ক্ষমতা তার নেই। এই টালমাটাল পরিস্থিতিতে প্রশাসকের সহযোগী হিসেবে খন্দকার মোহাম্মদ আমির আলীর আকস্মিক আবির্ভাব আরও বিতর্ক উস্কে দেয়। অভিযোগ অনুযায়ী প্রশাসক আইন বহির্ভূতভাবে আমির আলীকে সমিতির সব কার্যক্রম পরিচালনার ক্ষমতা দিয়েছেন। সরেজমিন পরিদর্শনে দেখা গেছে, প্রশাসক উলফাত নিজে অনিয়মিতভাবে অফিসে এলেও কার্যত সিদ্ধান্তগুলো নিচ্ছিলেন আমির আলী। জাতীয় দৈনিকে প্রকাশিত সংবাদ মারফত জানা যায়, উলফাত ও আমির আলীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ ওঠার পর ১৬ সেপ্টেম্বর জামুকার সদস্যপদ থেকে তাদের অব্যাহতি দিয়ে গেজেট প্রকাশ করা হয়। জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল আইন ২০২২-এর ৫-২ ধারা অনুযায়ী এই আদেশ জারি করা হয়। এদিকে রিচ বাংলার অনুসন্ধানে আমির আলীর অতীত ঘিরে জালিয়াতির একের পর এক তথ্য উঠে এসেছে। ভুয়া মুক্তিযোদ্ধা বানানোর নামে টাকা হাতিয়ে নেওয়া, স্বর্ণ চোরাচালান, চেক ও পে অর্ডার জালিয়াতি এবং মানি লন্ডারিংয়ের অভিযোগ সহ বিভিন্ন মামলার নথিতে তাকে সংঘবদ্ধ প্রতারক চক্রের মাস্টার মাইন্ড হিসেবেও উল্লেখ করা হয়েছে। গোয়েন্দা প্রতিবেদন ও আদালতের নথি অনুযায়ী বনানী থানায় মানি লন্ডারিং প্রতিরোধ আইনের ৪-২/৪ ধারায় মামলার এজাহারে তার নাম রয়েছে। সেখানে বলা হয়, ২০১২ সালে ভুয়া কোম্পানি খুলে স্বর্ণ ব্যবসার নামে চেক ও পে অর্ডার জালিয়াতির মাধ্যমে প্রায় ১৫,৪৬ লাখ টাকা আত্মসাৎ করা হয়। মুক্তিযোদ্ধা বিষয়ক মন্ত্রণালয়ে করা লিখিত অভিযোগে বলা হয়েছে, জামুকার সদস্য হওয়ার পর আমির আলী প্রভাবশালী রাজনৈতিক নেতাদের সঙ্গে সখ্যতা গড়ে তুলে অমুক্তিযোদ্ধাদের মুক্তিযোদ্ধা তালিকাভুক্ত করার প্রলোভন দেখিয়ে লাখ লাখ টাকা আদায় করেন। ঝিনাইদহের নলডাঙ্গা গ্রামের আমিরুল ইসলাম অভিযোগ করেন, তার বাবাকে তালিকাভুক্ত করার আশ্বাস দিয়ে আমির আলী ১,৭৮,০০০ টাকা নিয়েছিলেন, কিন্তু কাজ হয়নি।
এবং টাকা ফেরতও দেননি। শৈলকুপার মুক্তিযোদ্ধা ও তাদের সন্তানদের ইন্স্যুরেন্স করানোর নামে 28,56,000 টাকা আত্মসাতের অভিযোগও তার নামে উঠে এসেছে। তবে আমির আলী এসব অভিযোগকে উদ্দেশ্যমূলক অপপ্রচার বলে দাবি করেন। তিনি বলেন, কোনো দুর্নীতির সঙ্গে তিনি জড়িত নন। ইন্স্যুরেন্সের অর্থ আত্মসাতের অভিযোগও অস্বীকার করে দায় অন্যদের ওপর চাপানোর চেষ্টা করেন। জামুকা থেকে অব্যাহতির বিষয়ে তার বক্তব্য, কোনো কারণ ছাড়াই তাকে বাদ দেওয়া হয়েছে। এসব তথ্য প্রকাশ্যে আসার পর সমিতির প্রকৃত সদস্যদের মধ্যে চরম ক্ষোভ ও হতাশা তৈরি হয়েছে। তারা দ্রুত, নিরপেক্ষ ও উচ্চ পর্যায়ের তদন্ত, সমিতির সব আর্থিক লেনদেনের পূর্ণাঙ্গ অডিট এবং স্বচ্ছ নির্বাচনের মাধ্যমে প্রকৃত প্রতিনিধিদের হাতে নেতৃত্ব হস্তান্তরের দাবি জানিয়েছেন।